বন্ধুরা, গল্পটা শুরু হয় এক ঘন অন্ধকার জঙ্গলের মাঝখানে বয়ে যায় একটা বিশাল নদী দিয়ে। এই নদীর ভিতরে জেব নামের একজন ব্যক্তি তার দুই সঙ্গীকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। তারা মূলত বিষধর সাপ ধরে শহরে বিক্রি করত, কিন্তু আজ তারা যে জায়গায় সাপ ধরতে যাচ্ছে সেটি অত্যন্ত বিপজ্জনক ছিল। নৌকার ক্যাপ্টেন জেবকে সতর্ক করে বলে যে জায়গায় তারা যাচ্ছে সেটি অভিশপ্ত, সেখানে অসংখ্য বিষধর সাপ রয়েছে। এমনকি শোনা যায় যে সেখানে মাগনুস নামের এক বিশাল অ্যানাকোন্ডা থাকে, যে সেখানে যাওয়া কাউকে জীবিত ফিরতে দেয় না। কিন্তু যে ভেসে ক্যাপ্টেনকে বলে তুমি শুধু আমাকে ওখানে পৌঁছে দাও, তোমার টাকা তুমি পেয়ে যাবে আর তারপর তুমি ফিরে যেতে পারো। দেব ছিল সাপ ধরে একজন অভিজ্ঞ শিকারী, আর আজ সে বিশেষভাবে এসেছে মাগনুস নামের অ্যানাকোন্ডাকে ধরতে। কিছুক্ষণ পর তারা সে ভয়ঙ্কর জায়গায় পৌঁছায়, যেখানে সে নৌকার ক্যাপ্টেন অতিরিক্ত টাকা চেয়ে বসে, কারণ এই জায়গায় আসা খুবই ঝুঁকিপূর্ণ। দেব কোন আপত্তি না করে টাকা বের করে দেয়, কিন্তু যখন ক্যাপ্টেন টাকা নেওয়ার জন্য হাত বাড়ায়, দেব ইচ্ছে করে টাকাটা নিচে ফেলে দেয়। আর ক্যাপ্টেন খুশি মনে টাকাটা তুলতে গেলে ঠিক সেই সময় দেব তার গলায় ছুরি ঢুকিয়ে দেয় এবং নির্মম ভাবে তার গলা কেটে মাঠাতি নদীতে ফেলে দেয়। এই দৃশ্য দেখে দেবের দুই সঙ্গে আতঙ্কে জমে যায়। এরপর দেব তাদের কাছে গিয়ে বলে তোমরা যদি আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো তোমাদের একই অবস্থা হবে। তারপর তারা জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যায় এবং একটি জায়গায় বসে বিশাল সাপের মূর্তি দেখতে পায়। এটি দেখে দেব বুঝতে পারে তাহলে মাগনুস নামের অ্যানাকোন্ডার গল্প সত্যি ছিল। অন্যদিকে তার সঙ্গীরা অনেক ছোট ছোট সাপ খুঁজে পায় এবং আনন্দে সেগুলো ধরে ব্যাগে ভরতে শুরু করে। কিন্তু দেব এসব ছোট সাপে আগ্রহী নয়, সে খুঁজছে জঙ্গলের সবচেয়ে বড় শিকার। দুই সঙ্গীর একজন সাপ ভর্তি ব্যাগ নিয়ে একা নৌকার দিকে ফিরে আসে। সেখানে সে দেখে যে লোকটির মাথা কেটে নদীতে ফেলা হয়েছিল তার মাথাবিহীন দেহ পানিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ লাশটি পানির নিচে ডুবে যায় আর বিশাল কিছু এক ঝটকায় তার দিকে দূরতে গিয়ে আসে। বয়সে দৌড়ে জঙ্গলের দিকে পালাতে থাকে। কিছু মুহূর্তের মধ্যে এক বিশাল অ্যানাকোন্ডা তাকে পেঁচিয়ে ধরে এবং সাপটি তাকে জড়িয়ে নিয়ে হাড়গোড় ভেঙে দেয় এবং বিশাল মুখ খুলে তাকে গিলে নেয়। এদিকে অন্য সঙ্গীটা সাপ ভর্তি ব্যাগ নিয়ে এগোচ্ছিল। হঠাৎ সে দেখে এক বিশাল অ্যানাকোন্ডা গাছের উপরে উঠছে আর তার পেট ফুলে আসে, যেন সে ইতিমধ্যে এক মানুষকে গিলে নিয়েছে। সে পালানোর আগে সাপটি তার সঙ্গীর লাশকে উগড়ে দেয় এবং তার উপর আক্রমণ করে। সাপটি তাকে জড়িয়ে পেঁচিয়ে পুরো শেষ করে ফেলে এবং তাকে গিলে ফেলে দেয়। আর এই সবকিছু দূর থেকে দেব দেখছিল, কিন্তু সে সাহায্য করতে এগিয়ে যায় না, বরং সে খুশি হয়, কারণ সে চেয়েছিল কেউ সাপের টোপ হোক। আর সাপ যখন শিকারে ব্যস্ত থাকবে তখন সে সুযোগ নিয়ে তাকে হত্যা করবে। যে বন্দুক বের করে সাপটিকে অজ্ঞান করতে যাচ্ছিল, ঠিক তখনই জঙ্গলের সব পশু পাখি হঠাৎ ভয়ে চিৎকার করে ওঠে। আর এই শব্দ শুনে অ্যানাকোন্ডাটা শিকার ছেড়ে পালিয়ে যায়। মনে হচ্ছিল জঙ্গল আরো ভয়ঙ্কর কিছুর উপস্থিত হয়েছে। এখন এই দৃশ্য কেটে গিয়ে আমরা দেখি একটি সার্কাসকে, যা বন্ধ হওয়ার পথে ছিল এবং কারোর এই সার্কাস দেখার আগ্রহ ছিল না। এখন বিলিয়াং নামের একজন যুবক সেখানে আসে, যে সার্কাস মালিকের কাছে এসে টাকা সুটকেস দিয়ে পুরো সার্কাস দলকে কিনে নেয়, কারণ সে থাইল্যান্ডে গিয়ে এক নতুন সার্কাস শুরু করতে চায়। সবাই অবাক হয়ে যায়, কারণ কয়েক বছর আগে বিলিয়াং ছিল অত্যন্ত গরিব এবং তাদের সঙ্গে কাজ করত, কিন্তু এখন সে রাতারাতি ধনী হয়ে গেছে। পরদিন বিলিয়াং সবাইকে নৌকায় তুলে থাইল্যান্ড নিয়ে যাওয়ার প্ল্যান তৈরি করে। রাস্তায় নৌকায় ওঠার পর সে বাথরুমে লুকিয়ে ফোনে বলছিল ডেলিভারি প্রস্তুত, খুব শীঘ্রই আমি লোকগুলোকে নিয়ে পৌঁছে যাব। এতে বোঝা যায় যে সে বোর্ডে থাকা লোকগুলোর সাথে ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর সমস্ত লোকরা দেখে আগে যাওয়ার পথ পুরোপুরি বন্ধ। কাঠ ও কন্টেনারে পুরো রাস্তাকে কেউ বন্ধ করে দিয়েছে। বোর্ডের ক্যাপ্টেন বলে আমরা চাইলে অন্য পথ দিয়ে যেতে পারি, তবে সেদিক দিয়ে থাইল্যান্ড যেতে অনেক সময় লেগে যাবে। বিলিয়াং রেগে যায়, সে ক্যাপ্টেনকে ধমক দিয়ে জানায় কি যায় হয়ে যাক না কেন তাদের সময় মতো পৌঁছাতেই হবে, কারণ সে ওখানে শোয়ের টাকা অ্যাডভান্স নিয়ে রেখেছে। শো না হলে তাদের সব শেষ হয়ে যাবে। ক্যাপ্টেন জানায় যদি তোমরা লম্বা রাস্তা দিয়ে যেতে না চাও তাহলে আমাদের সামনে এটাই একমাত্র রাস্তা। সে জানায় যে আমরা এই সমস্ত কিছুকে বোমের মাধ্যমে উড়িয়ে দেব এবং রাস্তা বানিয়ে আগে যাওয়া শুরু করব। বিলিয়াং ক্যাপ্টেনের পরিকল্পনায় রাজি হয়ে যায়, কিন্তু তারা জানতো না তারা কত বড় ভুল করতে যাচ্ছে। এরপর তারা কন্টেনার গুলোর পাশে বোমা সেট করে রিমোট দিয়ে উড়িয়ে দিল, আর এটা করাতে সত্যি তাদের পথটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু বোমের এই বিশাল ধামাকায় অনেকগুলো সাপ তাদের বোর্ডের উপর এসে পড়ে, কারণ ওই কন্টেনার গুলোর মধ্যে সাপে পুরো ভরা ছিল। ভয়ে চোটে সমস্ত লোক এদিক ওদিক পালানো শুরু করে, আর বোর্ডে একদম সাপে পুরো ভরে গিয়েছিল, যাতে সাপগুলো বোর্ডে থাকা লোকদের উপর কামড় মারতে শুরু করে। আর এখানে লেনি নামের একটি মেয়ে বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে পাইপের প্রেসারের উপর জোর দিয়ে পানি ছেড়ে দেয়, যাতে পানির চাপে আশেপাশে সাপগুলো বোর্ড থেকে নিচে নদীতে চলে যায়। এদিকে
এদিকে বিলিয়াং ভয়ে বোর্ডের বাথরুমে লুকিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎই বাথরুমে ছাদ ভেঙে অসংখ্য সাপ তার উপর এসে পড়ে। পান বাঁচাতে সে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে তীরে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে তার সামনে একটা কিং কোবরা ফোনা তুলে দাঁড়ায়। কিং কোবরা তাকে কামড়ে দিত কি তখন একজন ব্যক্তি পা দিয়ে সাপটিকে পিষে বিলির পান বাঁচায়, যে আর অন্য কেউ নয়, জেব ছিল। এখন দেব তার পান বাঁচানোর কারণে বিলি তাকে বোর্ডে নিয়ে আসে। দেব এখানে সবাইকে মিথ্যা বলে যে সে একজন বন্য অভিযাত্রী, যে কোনো দুর্ঘটনার কারণে জঙ্গলে আটকে পড়েছে। হঠাৎ সার্কাস দলে একজন, যার নাম জিয়াও, তীব্র কানের ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে। আর দেব যখন তার কানকে দেখে তো সে বুঝে দেয় তার সমস্যাটা। যার পর দেব নিজের আঙুল কেটে রক্ত জিয়াওয়ের কানের কাছে ধরতেই একটি পাতলা বিষাক্ত সাপ তার কান থেকে বেরিয়ে আসে এবং দেবের আঙুলকে কামড়ে ধরে। তবে অদ্ভুত যে সাপটা কামড়ালো তার কিছুই হয় না। লেনি অবাক হয়ে যায় এসব দেখে, কারণ সাপটা কামড়ানোর পরও বিষের কোনো প্রভাব পড়ে না তার উপর। লেনি জানতো সাপের ব্যাপারে কিছুটা, সে জানতো একটি সাপের বিষের ইমিউন হতে হলে শরীরে বহুবার বিষ প্রবেশ করাতে হয়। তাই সে বিলিকে সতর্ক করে বলে দেব ঠিক মানুষ নয়, কারণ তুমি দেখেছো দেবের উপর সাপের বিষের কোনো প্রভাব পড়েনি। তবে বিলি কথাতে গুরুত্ব না দিয়ে জানায় আমাদেরকে দেবকে ধন্যবাদ জানানো উচিত, কারণ সে আমাকে এবং আমাদের একজন সাথীর প্রাণ বাঁচিয়েছে। অন্যদিকে দেব গোপনে বোর্ডের ক্যাপ্টেনের সাথে দেখা করে। দেব ক্যাপ্টেনকে অনেকগুলো টাকা দিয়ে একটি মানচিত্র দেখায় এবং সেখানে নিয়ে যেতে বলে। স্থানটির নাম শুনতে ক্যাপ্টেন তার উপর বন্দুক তাক করে এবং জানায় যদি তুমি ওখানে যাবার কথা আবার বলেছো আমি তোমাকে গুলি মেরে দেব। মূলত ক্যাপ্টেনও সেই জায়গার ব্যাপারে জানতো যেখানে ওই ম্যাগনুস নামের খতরনাক অ্যানাকোন্ডা রয়েছে। এসব শুনে দেব সেখান থেকে চলে যায় আর ক্যাপ্টেন বোর্ডে বসে মাছ ধরতে থাকে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ক্যাপ্টেন যে ফিশিং রড দিয়ে মাছ ধরছিল সেটা হঠাৎ নিচ থেকে কেউ জোরে টেনে ধরে, যাতে সেটা পানিতে পড়ে গেলে সে যেই সেটাকে নিতে যায় তো কেউ তাকে পানির ভিতরে টেনে নেয়। আসলে ক্যাপ্টেনকে আর কেউ নয়, বরং যে পানি নিচে টেনে নিয়েছিল, আর তার ওই বডিটাকে সে টোপ হিসেবে ওই জঙ্গলে অ্যানাকোন্ডা ধরতে ব্যবহার করে। কিছুক্ষণ পর সবাই তাকে খুঁজতে শুরু করলে, তবে তারা খুঁজে পায় না, আর এটাই স্বাভাবিক। তবে লেনি জেবের উপরে সন্দেহ হতে শুরু করে। সে জেবকে জিজ্ঞেস করে ক্যাপ্টেন কোথায়। জেব উত্তর দেয় আমি কিছু জানি না, এই জঙ্গলে মানুষ হারিয়ে যাওয়া খুবই স্বাভাবিক। হঠাৎ পুরো জঙ্গলে অদ্ভুত শব্দে ছড়িয়ে পড়ে। জঙ্গলে পাখি ও পশুরা চিৎকার করতে করতে পালিয়ে যেতে থাকে, আর তখনই সবাই পানির ভেতর থেকে অদ্ভুত শব্দ সবার কানে আসে। একজন জিজ্ঞেস করে অস্টা কিসের। তখন জেব হাসতে হাসতে বলে বড় কিছু আসছে। জেবের এত হাসি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল সে এই বিপদের অপেক্ষায় করছে। তখনই আমরা দেখতে পাই নদীর গভীর থেকে এক বিশাল অ্যানাকোন্ডা জেপের ফাঁদের দিকে এগিয়ে আসছিল। জেপের লাগানো ফিশিং রড প্রচন্ড পরিমাণে নিচের দিকে টানতে লাগে। এখন জেপ অ্যানাকোন্ডাকে ধরতে ফিশিং রডকে ধরে থাকার চেষ্টা করে, আর তখন অ্যানাকোন্ডাটা সবার সামনে চলে আসে। এই অ্যানাকোন্ডাটা এত বড় আর ভয়ঙ্কর ছিল যে সবার নিঃশ্বাস পুরো গলাতে আটকে যায়। দেব যে দইটা ধরেছিল অ্যানাকোন্ডাটা সেই দইকে টানতে লাগে যাতে একেবারে সে পানিতে গিয়ে পড়ে। অ্যানাকোন্ডাটা পানিতে তাকে এদিক ওদিক ছুঁড়ে মারতে থাকে, কিন্তু দেব লোকটা এত সহজে হার মানা ছিল না। সে নিজেকে বাঁচানোর জন্য সাঁতরে একটি নৌকায় গিয়ে উঠে পড়ে এবং অ্যানাকোন্ডাটাকে ধরা দড়িতে সেই নৌকার সাথে বেঁধে দেয়। যার পর সে বোর্ডের উপর দাঁড়িয়ে পড়ে এক ধারালো অস্ত্র দিয়ে অ্যানাকোন্ডার উপর আঘাত করে, কিন্তু তাতে অ্যানাকোন্ডা তেমন কোনো কিছুই হয় না। অ্যানাকোন্ডাটা দেবকে পেঁচিয়ে ধরে এবং নৌকা সহ তাকে পানির নিচে ডুবিয়ে দেয়। দূরে দাঁড়িয়ে থাকা সবাই এই দৃশ্য দেখছিল। তাদের মনে হয় দেব মারা গেছে, কিন্তু পরের মুহূর্তে দেব আবার সাঁতরে নৌকার পিছন দিয়ে ফিরে আসে। এটা দেখে সবাই পুরো অবাক হয়ে গিয়েছিল। এখন দেব আবার পানিতে অ্যানাকোন্ডাকে খুঁজতে লাগে, কিন্তু সে বুঝতেই পারেনি অ্যানাকোন্ডাটা পানিতে না, বরং তার পেছনে নৌকার ছাদের উপরে। হঠাৎই অ্যানাকোন্ডা তার সবার সামনে তার মুখ থেকে ক্যাপ্টেনের মৃতদেহ উগড়ে দেয়। এই দৃশ্য দেখে নৌকার সবাই আতঙ্কে জমে যায়। সবাই নিজেদের বাঁচাতে ছোটাছুটি করতে শুরু করে। অ্যানাকোন্ডাটা ঘরের ভেতরে থাকা সার্কাস দলের দুই সদস্যকে আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই যে হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে পেছন থেকে আক্রমণ করে, যাতে অ্যানাকোন্ডাটা আরো ভয়ঙ্কর রেগে যায় এবং এবার সে সরাসরি জেপের দিকে এগিয়ে যায়। যে পান বাঁচাতে লুকিয়ে পড়ে, কিন্তু অ্যানাকোন্ডাটা তার পিছু ছাড়ে না। সে জেপকে খোঁজার জন্য নৌকার ভেতরে ঢুকে পড়ে, যেখানে সার্কাস দলের বাকিরাও লুকিয়ে ছিল।
সৌভাগ্যবশত অ্যানাকন্ডা বিলি এবং ডায়ানাকে দেখতে পায় না। সে তাদের উপর দিয়ে গড়িয়ে জানালা দিয়ে বাইরে চলে যায়। নৌকার প্রতিটি কোনায় সবাই একসাথে লুকিয়েছিল। অ্যানাকন্ডাটা তাদের খুঁজতে যখন বাথরুমের দিকে যায় তখন সে একটি শিশু এবং দিয়াওকে দেখতে পায় এবং অ্যানাকন্ডাটা সঙ্গে সঙ্গে তাদের উপর আক্রমণ করে। তবে তারা কোনোভাবে পালিয়ে সেখান থেকে চলে আসে। আর তখনই লেনিও সেখানে পৌঁছে যায়। অ্যানাকন্ডাটা লেনির উপর ঝাঁপিয়ে পড়ে তো জিয়াও বুদ্ধি করে তার মাথার সামনে একটা মাটির কলসি ধরে, যাতে অ্যানাকন্ডাটার মাথা কলসির ভিতরে আটকে যায়। মাথা বের করতে গিয়ে অ্যানাকন্ডাটা পাগলের মতো ছটফট করতে থাকে। আর এই ধাক্কাধাক্কির মধ্যে কেরোসিন তেলের একটা গ্যালন সেখানে পড়ে যায়। অ্যানাকন্ডাটা তার মাথাকে কলসি থেকে বার করতে পুরোপুরি বেকাবু হয়ে পড়ে এবং শেষমেশ নৌকায় মাথা ঠুকে কলসিটিকে ভেঙে ফেলে। তবে মাথাটা মুক্ত হতেই পেছন থেকে আবার জেব তার গলায় দড়ির ফাঁস ঢুকিয়ে দেয়। এর আগে কি জেব অ্যানাকন্ডাটাকে ধরতে পারত, ঠিক তখনই নিচে ছড়িয়ে পড়া কেরোসিনের কারণে বোর্ডে আগুন লেগে যায়। যে আগুন ধীরে ধীরে নৌকার ভেতরে রাখা বোমাগুলোর দিকে পৌঁছে যায় এবং একের পর এক ব্লাস্ট শুরু হয়ে যায়। তবে অবশেষে একটা বিশাল ব্লাস্ট হয়ে পুরো নৌকা কেঁপে ওঠে, যাতে সবাই নিজেদের প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিতে থাকে। তবে জেব দড়ি দিয়ে অ্যানাকন্ডাটাকে বেঁধে রাখায় অ্যানাকন্ডাটা আগুনে পুড়ে শেষ হয়ে যায়। সবাই কোনোভাবে সাথে নদীর তীরে পৌঁছাতে পারে। আর জাহাজটিকে এভাবে পুড়তে দেখে বিলিয়াং কান্নায় ভেঙে পড়ে, কারণ তারা আর সময় মতো থাইল্যান্ডে পৌঁছাতে পারবে না। সার্কাস দলের সবাই আতঙ্কিত ছিল এবং তারা এখন আছে জঙ্গলের গভীরে, আর এখন ফিরে যাওয়ার জন্য কোনো নৌকাও নেই। লেনি বুঝতে পারে এই বিপদের জন্য একমাত্র জেপি দায়ী, কারণ সে তাদের জাহাজটাকে একটা ফাঁদ হিসেবে ব্যবহার করেছে। সে জেবকে বলে, তুমি যদি না করতে সব তাহলে আমরা এত বড় বিপদে পড়তাম না। জেব জবাব দিয়ে বলে, তোমরা কি জানো এই একটা অ্যানাকন্ডার দাম কত? যদি তোমরা আমাকে ধরার জন্য সাহায্য করতে আজ আমরা কোটিপতি হতাম। টাকার কথা শুনতেই যেন বিলিয়াং এর চোখে চমক চলে আসে। আর সে থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দিয়ে জেবের পাশে দাঁড়িয়ে বলে, আমি তোমার সঙ্গে আছি। বলো এই অ্যানাকন্ডাটা ধরতে আমাদের কি করতে হবে? যার পর জেব একটি ম্যাপ বের করে তাদের দেখিয়ে জানায়, যদি আমাকে তোমরা সাহায্য করো তাহলে 1-2 দিনের মধ্যে এই ম্যাপের মাধ্যমে তোমাদের থাইল্যান্ডে পৌঁছে দেব। এখন এখানে বিলিয়াং এবং দলের বাকি মেম্বাররা জেবের নৌকার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু লেনি জেবের উপরে কোনো বিশ্বাসই ছিল না, তাই সে যেতে অস্বীকার করে দেয়। আর তখনই সার্কাস দলের একজন মেয়ের শরীর খারাপ হতে শুরু করে, যার কাঁধে কিনা একটা ভয়ঙ্কর বিষাক্ত মাকড়সা কামড়ে দিয়েছিল। আর এই বিষের কারণে সে মারাও যেতে পারে। যা দেখে জেব সেখানে থাকা সবাইকে জানায় তার কাছে এমন এক মেডিসিন আছে যাতে মেয়েটা ভালো হয়ে যেতে পারে, কিন্তু সেটি আমার নৌকাতে আছে। যাতে লেনি শেষমেশ জেবের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিছু ঘন্টা সবাই চলার পর একজন যখন নদীর পানি পান করতে যায়, দেব তাকে থামিয়ে দেয়। আর সে সবাইকে বলে, এই পানিতে এমন এক পোকা আছে যা মানুষের শরীরে ঢুকে গেলে তাকে অদম তৃষ্ণায় পাগল করে দেয় এবং শেষে মানুষ নিজেই পানিতে ডুবে মারা যায়। তাই এখানে পানি ভুলেও পান করো না। রাস্তায় সবাই ক্ষুধার্ত হয়ে পড়লে দেব পাথরে ফাঁক থেকে একটা সাপ ধরে এবং তার বিষ বের করে তা রান্না করে। সবাই সেটি খেয়ে বেঁচে থাকে। রাতে তারা সবাই পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেয় এবং আগুন জ্বালিয়ে সবাই বসে থাকে। আর জেব তার ম্যাপে থাকা অ্যানাকন্ডা চিহ্নের দিকে তাকিয়ে থাকে। সে মনে করে সেই সময়ের কথা যখন অ্যানাকন্ডাটা তাকে প্রায় মেরে ফেলেছিল। কিন্তু জেব বুদ্ধি করে কোনো কাঠের একটি বাক্সে লুকিয়ে ঢালান বেয়ে নদীতে নেমে বেঁচে যায়। এখন জেব সেখান থেকে নিজেকে বার করার চেষ্টা করে তো, কিন্তু দুর্ভাগ্যবশত দীর্ঘ সময় সেই বাক্সে তাকে আটকে থাকতে হয়। আর এরপরে এরা সবাই আসে তারা রাস্তাকে পরিষ্কার করতে ডায়নামাইট লাগিয়ে কন্টেনার ভেঙে ফেলে, যাতে যে বাইরে বেরিয়ে গিয়ে তাদের সাথে মিলে যায়। এখন এখানে রাতে একজন ব্যক্তি অদ্ভুত শব্দ শুনে জেগে ওঠে। সে দেখতে পায় তার ভাই সেখানে নেই। সে নদীর ধারে গিয়ে দেখতে পায় তার ভাই নিজেকে নদীর পানিতে ডোবানোর চেষ্টা করতে চাইছে। সে তার ভাইকে আটকানোর চেষ্টা করে এবং দেখে যে তার ভাইয়ের নাক দিয়ে এক অদ্ভুত পোকা বের হচ্ছে। আসলে সেই নদীর পানি পান করেছিল, যেটা জেব তাদেরকে জানিয়েছিল সেই নদীর পানি পান করলে কি হতে পারে। আর কিছুক্ষণের মধ্যে তার ভাই ডুবে মারা যায়, যাতে সে খুব কান্নায় ভেঙে পড়ে। পরদিন তারা আবার নিজেদের লক্ষ্যে বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টা তারা সফরে পর এক নদীর কাছে এসে পৌঁছায়। আর এখন তাদের নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য নদীর মধ্য দিয়ে হেঁটে যাওয়া লাগবে। এখন তারা প্রথমে নদীতে নামতে না চাইলেও দ্বিতীয় কোনো রাস্তা না হওয়ার কারণে নদীতে তাদের নেমে পড়তে হয়। এবং কিছু দূর যাওয়ার পরে একজন নিচের দিকে লক্ষ্য করে আর দেখা যায় যে এক বিশাল অ্যানাকন্ডা তাদের ঘিরে ফেলেছে। যে লোকটির ভাই আগে রাতে মারা গিয়েছিল সে সবার পিছনে থাকায় অ্যানাকন্ডাটা তাকে পেঁচিয়ে ধরে নেয়। তার হাড়গোড় গুড়িয়ে তাকে পানির নিচে টেনে নেয়। বাকিরা সবাই পান বাঁচাতে দৌড়ায়।
এবং অবশেষে তারা জেপের নৌকার কাছে এসে পৌঁছায়, যেখানে জেপ তার কথা মতো তাদেরকে মেয়েটির জন্য মেডিসিন দিয়ে দেয়। এখন এখান থেকে থাইল্যান্ডের পথও খুব কাছেই ছিল, আর সবাই থাইল্যান্ডে যাওয়ার জন্য রওনা হতে চাইলে জেপ তাদের থামিয়ে দেয়। আসলে জেপ এদেরকে এখানে এজন্য এনেছিল যাতে সে এদেরকে টোপ হিসেবে ব্যবহার করতে পারে। জেপ সব লোকদের বলে কি আমি তোমাদের কথা মতো এখানে ঠিকঠাক ভাবে এনেছি, তবে এখন তোমাদেরকে আমার দেওয়া কথাকে মানতে হবে, তোমাদেরকে আমাকে সাহায্য করতে হবে। এখন ওই ছোট ছেলেটি জেপকে বলে যদি তোমার সাহায্য অ্যানাকোন্ডা ধরার জন্য হয় তাহলে আমরা সাহায্য করব না। জেপ তাদের এসব কথা শুনতেই বন্দুক বের করে, আর বিলিয়াং তাদের পাশে দাঁড়িয়ে চাকু বের করে তার সঙ্গ দেয়। বিলিয়াং সবাইকে বলে কি জেপ যেটাই বলছে তোমাদেরকে সেটা মেনে নেওয়া উচিত। এখন লেনি তাদেরকে বলে তোমরা পাগল হয়ে গেছো নাকি? ওই অ্যানাকোন্ডাটা ধরা অতটা সহজ কাজ নয়, কেন তোমরা নিজেদের জীবনকে শেষ করতে চাইছো? জেপ শান্তভাবে বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, ওই অ্যানাকোন্ডাকে ধরা মুশকিল তবে অসম্ভব নয়, কারণ যখন সে খাবার খেতে ব্যস্ত থাকবে তখনই তাকে ধরা যাবে। এরপর বিলিয়াং এবং জেপ সার্কাস দলের দুই সদস্যকে দড়ি দিয়ে বেঁধে সাপের টোপ হিসেবে ব্যবহার করে। তখন ছোট্ট ছেলেটি বিলিয়াংকে বলে তুমি এটা কেন করছো? যদি আমরা সবাই মরে যাই তাহলে তোমার সার্কাসে পারফর্ম করবে কে? এই কথা শুনে বিলিয়াং জোরে হাসতে শুরু করে এবং বলে তোমরা কি কখনো ভেবেছো আমি এত অল্প সময় এত ধনী হলাম কিভাবে? আরে পাগল, আমি তোমাদের থাইল্যান্ডে সার্কাস দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলাম না, আমি তোমাদের শরীরের অঙ্গ বিক্রি করে টাকা কামাতে যাচ্ছিলাম, আর এটাই আমার আসল ব্যবসা। কিন্তু এখন আমার প্ল্যান বদলে গেছে, দেবের সাথে হাত মিলিয়েছি, কারণ তোমাদের অঙ্গ বিক্রির থেকেও এই বিশাল অ্যানাকোন্ডা আমাকে বেশি টাকা এনে দিতে পারে। অন্যদিকে জেব দুই মেয়েকেও বেঁধে ফেলেছিল এবং তাদের মধ্যে একজনের সাথে জেব খারাপ আচরণ করছিল, কিন্তু মেয়েটি বুদ্ধিমত্তার সাথে অভিনয় করে দেখায় যেন সে জেপের পক্ষে আছে। দেব তার চালটা বুঝতে পারে না। মেয়েটা ধীরে ধীরে জেপের কাছে এসে তার চুলে হাত বুলাতে লাগে, আর এই সুযোগ পেতে মেয়েটি তার পকেট থেকে বন্দুক বের করে জেপের দিকে তাক করে। এখন যে মেয়েটা তাকে শুট করতে যায় তো বন্দুক থেকে গুলি বের হয় না, কারণ সে বন্দুকের লক খুলতে পারছিল না। এখন জেপ রেগে গিয়ে তার কাছ থেকে বন্দুককে ছিনিয়ে নেয় এবং তার দিকে তাক করে তাকে মারতে যাচ্ছিল। এক কাছের ধারালো টুকরো দিয়ে জেপের পেটে আঘাত করে। জেপ তাকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দেয়। দ্বিতীয় মেয়েটিও জেপের উপর ঝাঁপিয়ে পড়ে। লেনি পিছন থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আর এই হাতাহাতিতে একটা গুলির শব্দ শোনা যায়, কিন্তু বোঝা যায় না গুলিটা কার লেগেছে। এদিকে অন্যজনকে দেখি যাদের বিলিয়াং অ্যানাকোন্ডার জন্য টোপ বানিয়েছিল, আর তখনই ধীরে ধীরে এক বিশাল অ্যানাকোন্ডা তাদের খাওয়ার জন্য সেদিকে বাড়তে থাকে, আর দূরে দাঁড়িয়ে থাকা বিলিয়াং মজাতে পুরো দৃশ্যটা উপভোগ করছিল। বিলিয়াং অপেক্ষায় ছিল কি কখনো অ্যানাকোন্ডাটা তাদের উপর আক্রমণ করবে এবং আমি দড়ি টেনে তাকে ধরবো, কিন্তু সে এটা জানতো না যে তার ঠিক উপরে আরেকটি অ্যানাকোন্ডা তাকে আক্রমণ করতে তার দিকে বাড়ছে। এখন এর আগে কি বিলিয়াং তাকে দেখতে পেত? সেই অ্যানাকোন্ডাটা তার খুব কাছে চলে এসে হামলা করে তাকে তুলে নিয়ে চলে যায়, আর এতে তার হাত থেকে সেই দইটা ছুটে গেলে অ্যানাকোন্ডা টোভা দুজনকে জালে কভার করে নেয় যাতে তাদের প্রাণ বেঁচে যায়। অন্যদিকে যে বই মেয়েটিকে মারার চেষ্টা করে, কিন্তু লেনি পিছন থেকে এসে এক মোটা ডান্ডা দিয়ে তার মাথায় মেরে বেহুশ করে ফেলে। যে বেহুশ হতেই তারা দুজন দৌড়ে তাদের অন্য সাথীদের কাছে পৌঁছায় এবং তাদের জাল থেকে মুক্ত করে। কিন্তু ভাগ্যটা খারাপ যে জেপের হুঁশ ফিরে আসে এবং সে তাদের দিকে বাড়তে থাকে, কিন্তু তখন এক বিশাল অ্যানাকোন্ডা এসে জেপকে তুলে নিয়ে চলে যায়। এখন তারা জলদি এখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের একজন সাথী চলার অবস্থাতে ছিল না, কারণ জেপ এবং তাদের হাতাহাতির মধ্যে যে গুলিটা চলেছিল সেটাই মেয়েটা লেগেছিল। কিছুক্ষণ পর মেয়েটি তাদের সামনে শেষ নিঃশ্বাস ফেলে দেয়। এখন বেঁচে থাকা তিনজন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য জেপের বোর্ডে উঠে পালাতে শুরু করে, কিন্তু হঠাৎই জিয়াওয়ের পিছনে কিছু একটা লাগে। সে দেখে এটি একটা অজ্ঞান করার ইঞ্জেকশন। কিছু সেকেন্ডের মধ্যে সে অজ্ঞান হয়ে যায় এবং যে তাকে ইঞ্জেকশন দিয়েছিল সে আর অন্য কেউ নয়, জেপ ছিল। সে অ্যানাকোন্ডার আক্রমণ থেকেও বেঁচে গিয়েছিল এবং সাপটির মাথা কেটে মেরে ফেলেছিল। এখন জেপ তিনজনকে বেঁধে অ্যানাকোন্ডা টোপের জন্য বেঁধে দেয় এবং তাদের চারপাশে ধারালো লোহার তার পেঁচিয়ে দেয় এবং তারপর তাদের চারপাশে রক্ত ছিটিয়ে দেয়, আর সে তার জালের দড়িকে ধরে এখান থেকে কিছু দূর দাঁড়িয়ে পড়ে। এরপর কিছুক্ষণের মধ্যে বউ অ্যানাকোন্ডা রক্তের গন্ধে তাদের দিকে এগিয়ে আসে। তিনজন মৃত্যুর অপেক্ষায় কাঁপছিল। ঠিক তখনই আবারও একবার জঙ্গলের সব প্রাণী চিৎকার করে দৌড়ে পালাতে শুরু করে। অ্যানাকোন্ডা গুলো একে একে সব ভয় পালিয়ে যেতে থাকে, কিন্তু একটি অ্যানাকোন্ডা এখনো তাদের তিনজনকে মারার জন্য সেখানেই ছিল। তবে হঠাৎই সেখানে মাগনুস অ্যানাকোন্ডা চলে আসে, যে ওই একা সাপটির উপরে হামলা করে তাকে এক ঝটকায় মেরে ফেলে। যাক বিশাল ভয়ঙ্কর সাপ, যার সাইজ খুবই বিশাল ছিল। যে আনন্দে উন্মাদ হয়ে যায়। সাপটি তিনজনকে গিলে ফেলতে যাচ্ছিল,
ঠিক তখন জেব জাল টেনে তাকে ফাঁদে আটকে নেয়, কিন্তু মাঙ্গুস অ্যানাকোন্ডা দাঁত দিয়ে দড়িকে কেটে মুক্ত হয়ে যায়। তবে জালের কিছু অংশ এখনো তাদের সাথে আটকে ছিল। জেব তাকে থামানোর চেষ্টা করতে গিয়ে নিজে দুই গাছের মাঝে আটকে পড়ে, যাতে সে আর বের হতে পারছিল না। আর সুযোগ বুঝে মাগনুস অ্যানাকোন্ডা এসে তাকে পেঁচিয়ে নেয় এবং তার হাড়গোড় গুড়িয়ে দিতে লাগে এবং শেষমেশ তাকে জীবন্ত গিলে ফেলতে শুরু করে। আর ছোট্ট ছেলেটি না পেরে নিজের দাঁত দিয়ে দড়ি কাটতে থাকে এবং কাটতে কাটতে দাঁত রক্তাক্ত করে ফেলে। শেষমেশ সে মুক্ত হয় এবং অন্যদেরকেও ছাড়ায়। তারা প্রাণ বাঁচানোর জন্য ছুটে নদীর দিকে দৌড়ায়, কারণ মাগনুস অ্যানাকোন্ডা এখন আবার তাদের পিছু নিতে শুরু করে। এরা দুজন একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে এবং সেখানে ওই বাচ্চাটা একটি কাঠের বক্সে নিজেকে লুকিয়ে নেয়। তবে অ্যানাকোন্ডা তাকে দেখে ফেলে এবং সাপটি শিশুদের দিকে এগিয়ে আসতে থাকে। বাচ্চাটা পুরো জোর লাগিয়ে সেখান থেকে বের হবার চেষ্টা করে, আর ঠিক তখনই জিয়াও দরজা ভেঙে তাকে বাঁচায় এবং তারা আবার উঠে পালাতে শুরু করে দেয়। তবে পুরো জঙ্গলটা অ্যানাকোন্ডা ছিল, তাই তাদের পালানো অসম্ভব প্রায়। তাই তারা আবার একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে। তবে কিছু দূর থেকে অ্যানাকোন্ডাটা তাদের দেখে ফেলে। সাপটি তাদের দিকে দ্রুত এগিয়ে আসছে, আর তারা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায়, কারণ তারা বুঝে যায় এভাবে তারা আর বাঁচবে না। কিন্তু যখনই সাপটি তার বড় মুখ খুলে তাদের উপর আক্রমণ করতে আসে, একটি ধারালো লোহার তার তার মাথা পুরো দুখণ্ড করে ফেলে। আর এটি ছিল জেবের পাতা সেই ফাটটায়, যাতে মাগনুস অ্যানাকোন্ডার মৃত্যু হয়। তিনজন বিশ্বাসই করতে পারছিল না তারা বেঁচে গেছে। শেষে তারা দ্রুতই সেই জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে যায়। আর এভাবেই শেষ হয় এই মুভিটির কাহিনী।